হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা ও হাওড়াকে সংযোগকারী হাওড়া ব্রিজ। এটি এমন একটি অদ্ভুত ও রহস্যময় ব্রিজ যার নিচে না তো কোনো পিলার আছে আর না তো কোনো নাট বোল্ট আছে। এছাড়াও কেন 12টা বাজার আগেই এই ব্রিজকে বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, এই ব্রিজের ডাবের মধ্যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে। কারণ এই ব্রিজের আসল নাম কি তা কেউই জানে না, কিন্তু সকলেই একে হাওড়া ব্রিজ বলেই ডাকে। শুধুমাত্র তাই নয়, এমনটা মনে করা হয় যে এই ব্রিজের একটা চাবিও আছে, যে চাবি ইংরেজরা আজ পর্যন্ত ভারতকে দেয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত হাওড়া ব্রিজকে নিয়ে অনেক ঘটনা ও কাহিনী বিখ্যাত হয়ে আছে, যার পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা হাওড়া জেলায় বসবাসকারী স্থানীয় মানুষেরাও জানে না। তবে আপনারা যদি হাওড়া ব্রিজের পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা জানতে চান, তাহলে আজকের আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজ আমরা হাওড়া ব্রিজের সাথে জড়িয়ে থাকা সেই গভীর রহস্যের পর্দাফাশ করতে চলেছি, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, যদি আপনি ভারতবাসী হন, অর্থাৎ আপনি ভারতবর্ষে বসবাস করে থাকেন, আর আপনি যদি নিজের ঠাকুরদা ঠাকুমার কাছে কোনো কাহিনী শুনে থাকেন, তাহলে আপনিও হয়তোবা এই কথাটা কখনো না কখনো অবশ্যই শুনে থাকবেন যে যখনই কোনো বড় ব্রিজ বা বাঁধ তৈরি করা হয় অথবা কোনো নদী খনন করা হয়, তখন জীবিত মানুষের বলি দেওয়া হয়। কথায় আছে যে যখনই কোনো বড় জিনিস তৈরি করা হয় তখন কিছু না কিছু বলিদান দিতে হয়, মানে কিছু মানুষের প্রাণ বিসর্জন দিতে হয়। তারপর থেকেই ওই তৈরি হওয়া জিনিসটি ঠিকঠাক ও মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তেমনই হাওড়া ব্রিজকে নিয়েও এমন কিছু কথা শোনা যায়। আগেকার মানুষদের দ্বারা এই কথাটা প্রচলিত আছে যে হাওড়া ব্রিজের মতো আরও অনেক ব্রিজ তৈরি করার সময় অনেক মানুষের বলি দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি যে এটা শুধুমাত্র কোনো গুজব ছাড়া আর কোনো কিছুই নয়। কারণ যে কোনো কনস্ট্রাকশনেই কাজ করার পর বলি দেওয়া কেবল একটি অন্ধবিশ্বাস। দীর্ঘ 75 বছর ধরে কলকাতার গর্ব হয়ে থাকা হাওড়া ব্রিজ বিশ্বযুদ্ধেরও সাক্ষী হয়ে আছে। এই ব্রিজটি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোলা বারুদের আঘাত সহ্য করেছিল, ঠিক তেমনই এটি ভারতকে বিকশিত হতেও দেখেছে। তবে বন্ধুরা, হাওড়া ব্রিজের ইতিহাসটা জানার জন্য আমাদের সেই সময়কার ইতিহাসটা খুঁজতে হবে যখন এই ব্রিজটি তৈরি হয়েছিল। কিন্তু তার আগে আমরা এটা জেনে নেব যে কেন এই ব্রিজকে 12টা বাজার পর বন্ধ করে দেওয়া হয়। আসলে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এই ব্রিজকে তৈরি করেছিল তারা একে 12টা বাজার পর বন্ধ করে দিতে বলেছিল। এমনটা বলা হয় যে তারা পরিষ্কারভাবে সাবধান করে দিয়েছিল যে ঠিক 12টা বাজলেই ব্রিজটিকে বন্ধ করে দিতে, নয়তো ব্রিজটি ভেঙে পড়ে যাবে। কিন্তু এটা কেউই জানে না যে একে দুপুর 12টার পর বন্ধ করতে হবে নাকি রাত 12টার পর। আর এই কারণেই যখনই ঘড়িতে 12টা বাজে ঠিক তখনই কিছু সময়ের জন্য এই ব্রিজটাকে বন্ধ করে দেওয়া হয়, এখন সেটা দিন হোক কিংবা রাত। ঠিক তেমনই ভিডিও শুরুতে যেমনটা আমরা বলেছিলাম যে হাওড়া ব্রিজের একটি চাবিও আছে, যেটা ইংরেজরা এখনো অবধি ভারতীয়দের ফেরত দেয়নি। আসলে এই চাবিকে নিয়ে মানুষ এমনটা মনে করে যে এই চাবির সাহায্যে হাওড়া ব্রিজকে খোলা যেতে পারে। অর্থাৎ আমরা এটা বলতে চাইছি যে এই ব্রিজটাকে কিছুটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে যখন কোনো বড় জাহাজ এই ব্রিজের নিচে যাবে তখন যেন একে মাঝখান দিয়ে খোলা যায়, আর জাহাজ চলে যাওয়ার পর পুনরায় যেন ব্রিজটিকে আবারও বন্ধ করে দেওয়া যায়। মানে আমি আপনাদের শুধুমাত্র এটাই বলতে পারি যে এই ব্রিজটাকে ব্রিটিশরা অনেক উন্নত টেকনোলজির সাহায্যে বানিয়েছিল। যদিও চাবির এই কথাটি কতটা সত্য তার আজও কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে যদি এই ব্রিজটির ইতিহাসকে অনুসন্ধান করা যায় তাহলে জানা যায় যে 1942 সালে এই ব্রিজটি নির্মাণ কার্য সম্পন্ন করা হয়েছিল এবং 1943 সালের 3রা ফেব্রুয়ারি সাধারণ মানুষদের জন্য ব্রিজটিকে খুলে দেওয়া হয়েছিল। আপনি যেন গর্বিত হবেন যে যখন এই ব্রিজটি তৈরি সম্পন্ন হয়েছিল তখন এটি পৃথিবীর তৃতীয় সবচেয়ে লম্বা ব্রিজ ছিল। তাই বন্ধুরা, এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ইংরেজরা হাওড়া ব্রিজ নির্মাণ করেছিল। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা কারণ হয়তোবা আপনারা অনেকেই জানেন না। কেন সেই সময় কলকাতা ও হাওড়ার মধ্যে হুগলি নদীর ওপর কোনো ব্রিজ ছিল না। মানুষরা এপার থেকে ওপার যাওয়ার জন্য নৌকার ব্যবহার করত। কিন্তু 1871 সালে হাওড়া ব্রিজ এক পাশ হওয়ার পর 1874 সালে হুগলি নদীর ওপর একটি পাইপের পুল তৈরি করা হয়েছিল। যদিও 1906 সালে যখন হাওড়া স্টেশন তৈরি হয়েছিল তখন এই পুল দিয়ে লোকজনের যাতায়াত প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। ফলে মানুষের যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই জন্য এই পুলকে হটিয়ে দিয়ে একটি ভাসমান সেতু বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ই বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছিল, সেই জন্য ভাসমান এই সেতু বানানোর কাজ শুরু করা হয়নি। কিন্তু 1922 সালে নিউ হাওড়া ব্রিজ কমিশন গঠন করার পর ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসন কোম্পানিকে এই ব্রিজ বানানোর টেন্ডার দেওয়া হয়েছিল। তবে আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে
ব্রিজের নিচে একটিও পিলার দেখতে পাবেন না। তবে আপনি হয়তো এখন ভাবছেন যে কোন রকম পিলার ছাড়া কিভাবে এই ব্রিজটি এত বছর ধরে জলের নিচে খাড়া হয়ে আছে। তাহলে আপনাকে বলে রাখি যে এর পেছনের কারণ হলো নদীর দুই কিনারায় 280 ফুট উঁচু দুটি পিলার আছে, যার উপর নির্ভর করে ব্রিজটি দীর্ঘ 75 বছর ধরে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এমনটাও বলা হয় যে এই ব্রিজকে বানানোর সময় ইংরেজরা এমন করা ইনস্ট্রাকশন দিয়েছিল যে আপনারা এই ব্রিজটিকে যেমন খুশি ডিজাইন করুন, কিন্তু ব্রিজটির নিচে যেন কোনো প্রকার কোনো পিলার না থাকে, যাতে ব্রিজের নিচ দিয়ে যাওয়া আসা করা নৌকা আরোহীর যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। হয়তোবা এই কারণেই হাওড়া ব্রিজটি নদীর দুই কিনারায় 280 ফুট উচ্চতা বিশিষ্ট দুটি পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে। দুটি পিলারের মধ্যে দূরত্ব 1500 ফুট। শুধুমাত্র তাই না, এই ব্রিজকে নিয়ে এর চেয়েও বেশি আশ্চর্যের কথা হলো এটা যে এই ব্রিজকে তৈরি করার সময় স্টিলের প্লেটকে জোড়া লাগানোর জন্য ডাট বোল্টের ব্যবহার না করে ধাতুর তৈরি এক বিশেষ প্রেরকের ব্যবহার করা হয়েছিল। তাই এত বড় ব্রিজে একটা প্রেরক না ব্যবহার করা সত্যি অবাক করা বিষয়। এছাড়া আপনাকে বলে রাখি যে এই ব্রিজকে তৈরি করার জন্য 26,500 টন স্টিলের ব্যবহার করা হয়েছিল। আর এই 26,500 টন স্টিলের মধ্যে প্রায় 23,500 টন স্টিলের সাপ্লাই একা টাটা স্টিল করেছিল। তাই একথা আমরা বলতেই পারি যে হাওড়া ব্রিজ নির্মাণে টাটা স্টিল কোম্পানির এক অনেক বড় ভূমিকা রয়েছে। বন্ধুরা, এই সমস্ত কিছু জানার পর হয়তো আপনাদের অনেকের মধ্যেই এই প্রশ্নটা জাগতে পারে যে আজও কি হাওড়া ব্রিজ সম্পূর্ণভাবে মজবুত আছে? তাহলে এর উত্তর হয়তোবা নাও হতে পারে। আর এর জন্য আমার আপনার মতো মানুষরাই দায়ী। আসলে পশ্চিমবঙ্গের লোক পান খেতে ভীষণই ভালোবাসে। 2011 সালের একটি রিপোর্ট অনুযায়ী পান ও নানা রকম গুটকা শেক ফেলার ফলে এই ব্রিজ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ যে দুটি পিলারের ওপর ব্রিজটি টিকে রয়েছে তাদের কিছুটা অংশ গত 2 বছরে প্রায় অর্ধেক হয়ে গেছে, যার ফলে এই রিপোর্ট সামনে আসার পর ব্রিজটিকে বাঁচানোর জন্য স্টিলের পায়ার নিচে ফাইবার গ্লাস দিয়ে পায়াগুলোকে বুড়ে দেওয়া হয়েছে, যেটা করতে প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছে। পাখিদের কারণেও ব্রিজটির ওপরে আঘাত পড়ছে। কেননা আপনি যদি কখনো হাওড়া ব্রিজে যান তাহলে দেখতে পাবেন যে পাখিরাও এই ব্রিজের উপর নিজেদের বসতি গড়ে তুলছে এবং তারা প্রতিনিয়ত ব্রিজের উপর মলমূত্র ত্যাগ করার ফলে ব্রিজের কেমিক্যাল ঘাটতি হচ্ছে। তাই এই ব্রিজকে বাঁচাতে গেলে পাখিদের মলমূত্রকে পরিষ্কার করার জন্য রাজ্য সরকার প্রতি বছর 5 লক্ষ টাকা খরচ করে। সেই সাথে ব্রিজকে জং পড়ার হাত থেকে বাঁচানোর জন্য নির্দিষ্ট সময় পর রঙও করা হয়। আর এই পুরো ব্রিজকে রং করতে প্রায় 65 লক্ষ টাকা খরচ পড়ে। তবে বন্ধুরা, হাওড়া ব্রিজ শুধুমাত্র সেই সময়ই না, বরং আজও হাওড়া ব্রিজ ভারতের গর্ব। তবে যদি এই ব্রিজের নামের কথা বলা হয় তাহলে আপনাদের বলে রাখি যে 1965 সালের 14 জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্রিজের নাম রবীন্দ্র সেতু রাখা হয়। তবে মানুষ একে হাওড়া ব্রিজের নামেই চেনে। আর এই ব্রিজটিকে বানাতে প্রায় $2.2 বিলিয়ন খরচ হয়েছিল। আর এই ব্রিজটির মোট দৈর্ঘ্য হল 1528 ফুট এবং প্রস্থ 62 ফুট। তো বন্ধুরা, এটাই ছিল হাওড়া ব্রিজের ব্যাপারে কিছু অজানা এবং গভীর রহস্য। অন্যথায় এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।